নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে উচ্চ মাধ্যমিক সংস্কৃত চতুর্থ সেমিস্টার সিলেবাস থেকে ব্যাকরণ সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা অনেকদিন ধরে আমার কাছ থেকে অনুরোধ জানিয়ে আসছিলে যে স্যার আমাদের ব্যাকরণ সাজেশন দিন। তো আজকের এই ব্যাকরণ সাজেশন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। তোমরা শেষ অবধি এই সাজেশনটি দেখে নাও, তাহলে তোমাদের এখান থেকে 10 নম্বর আর কোনো চিন্তা থাকবে না, তোমাদের আর কোনো বিকল্প চিন্তা ভাবনা করতে হবে না। তোমরা দ্রুত দেখে নাও। দেখো, আজকের ব্যাকরণ সাজেশন 2026। আজকের এই সাজেশন তোমরা কমপ্লিট করতে পারলে এখান থেকে এই যে 10 নম্বর তোমাদের একদম হাতের মুঠোয় চলে আসবে। তো তোমাদের যেহেতু আজকে একই সঙ্গে 3টি পার্ট এখানে আলোচনা হচ্ছে, অর্থাৎ ব্যাকরণ সাজেশনের যে কারক সমাস প্রত্যয় 3টে একত্রে, সেহেতু তোমাদের এই ভিডিওটি একটু দীর্ঘায়িত হবে। তোমরা একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখে নাও, তাহলে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না। তো দেখো, শুরুতে আমরা প্রত্যয়ের এই যে 3টি অংশ দেখো, শন, ইয়ং, নিস, এই 3টি প্রত্যয় একত্রে আলোচনা করছি, যেটাকে বলা হচ্ছে সনাদি প্রত্যয়। দেখো, প্রথম প্রশ্ন, এক কথায় প্রকাশ করো। কুটিলং গচ্ছতি, এটা হচ্ছে ইয়ঙ্গম মতে উত্তর। তারপরে বলা আছে পুনঃ পুনঃ খাদতি, এটা হলো চাখাদ্যতে। 2 নম্বর, নিজ প্রত্যয় প্রয়োগকালে কোন অংশটি লুপ্ত হয়, বিশ্লেষণ করে দেখাও। বলা হয়েছে নিজ প্রত্যয়ের প্রয়োগকালে মূর্ধন্যয় হসন্ত ও চয় হসন্ত লুপ্ত হয়, কেবল ই বর্তমান থাকে। যথা পজ ধাতু যোগ নিস, এটা কি হচ্ছে পদ যোগ ই, অর্থাৎ নিচের রস্যই অবশিষ্ট থাকে, আর সেটা সমান সমান কি হচ্ছে পচি। এভাবে গঠন হচ্ছে। তারপর আমরা 3 নম্বরে যাচ্ছি। দেখো, 3 নম্বরে কি বলা আছে, আতিশয্য অর্থে ইয়ং প্রত্যয়ের 2টি ব্যবহার দেখাও। দেখো, পড়ছে, এটা হলো পঠতি, কিন্তু অতিশয়ভাবে অর্থাৎ বারবার পড়ছে, এই অর্থে ইয়ং প্রত্যয় যুক্ত করতে হবে। করলে কি হবে, পরধাতু যোগ ইয়ং যোগ লটতি করলে হয় পাপঠ্যতে। একই রকমভাবে নাচছে, সেটা হলো নৃত্যতি, কিন্তু খুব নাচছে, সেটা হবে নড়ি নৃত্যতে। তারপর 4 নম্বর, এক কথায় প্রকাশ করো। কি বলা আছে, জ্ঞাতুম ইচ্ছতি, মানে জানতে ইচ্ছা করে, এটা কিন্তু সন প্রত্যয়। তোমরা কিন্তু মনে রাখবে যে ইচ্ছতি থাকলে কিন্তু এটা সন প্রত্যয়ের নিয়ম ক্রিয়া করবে। তো জ্ঞাতুম ইচ্ছতি করলে কি হয়, জিজ্ঞাসাতে। এটা যদিও জ্ঞা ধাতুটা পরস্মৈপদী, কিন্তু একটা নিয়ম আছে, বিশেষ নিয়ম অনুসারে এটা কিন্তু আত্মনেপদী হয়, জিজ্ঞাসাতে। তারপর পুনঃ পুনঃ ভ্রমতি, হ্যাঁ, বারবার ভ্রমণ করে, এটা কি হয়, বভ্রমতে। 5 নম্বর, অর্থের পার্থক্য লেখো। দুষয়তি দোষয়তি। দেখো, দুষয়তি মানে খারাপ করে, যেমন বর্ষাকালও জলং দূষয়তি, বর্ষাকাল জলকে দূষণ করে। আবার দোষয়তি মানে চিত্ত বিকার জন্মায়, মানে মনের ভ্রান্তি আসে। কিসে, দেখো উদাহরণ দিয়ে বলা আছে, লোভ চিত্তং দোষয়তি, লোভ চিত্তের বিকার ঘটায়। তারপরে আমরা যাচ্ছি 6 নম্বরে। দেখো, 6 নম্বরে কি বলা আছে, পদ গঠন করো। প্রচ্ছধাতু যোগ সমান যোগ লটতি, এটা কি হচ্ছে, এটা খাতায় তুলে তারপর সমান সমান দিয়ে তোমরা এই পদটা লিখবে। পি পৃচ্ছিষতি, তারপর বলা আছে ক্রি ধাতু যোগ সমান যোগ লটতি, এটা হবে চিকিৎসতি। 7 নম্বর, কোন অর্থে সন প্রত্যয় প্রয়োগ করা হয়, উদাহরণ দাও। উত্তর বলা আছে ইচ্ছা অর্থে সন প্রত্যয় প্রয়োগ করা হয়, এটা আমরা বারবার আলোচনা করেছি। আবার আশঙ্কা অর্থেও সন প্রত্যয় হয়, উদাহরণ ধাবিতুমিচ্ছতি, কি হয়, দ্বিধাবিষতি। তারপর 8 নম্বর, সন প্রত্যয় যোগে একটি উভয়পদী ধাতুর উদাহরণ দাও। যেমন উত্তরে বলা আছে ক্রি ধাতু একটি উভয়পদী ধাতু, তাই এর সঙ্গে সন প্রত্যয় যোগ করলে রূপ হয় চিকিৎসতি, হ্যাঁ, আর আত্মনেপদী করলে কি হয়, চিকিৎসাতে। তারপর 9 নম্বর, দৃশ ধাতুর সাথে সন প্রত্যয় যোগে শব্দ গঠন করো। এই যে দৃশ ধাতুর সঙ্গে সন প্রত্যয় যোগ করলে হয় দিদৃক্ষাতে। উচ্চারণগুলো কিন্তু তোমরা ফলো করবে। তোমরা হয়তো ভাববে দিদৃক্ষতে যুক্তক্ষ আছে, তা না, কিন্তু সঠিক উচ্চারণটা স হয়, দিদৃক্ষাতে। তারপর 10 নম্বরে যাচ্ছি। 10 নম্বরে কি বলা আছে, সন প্রত্যয় প্রয়োগকালে কোন ধাতু কোন পদী হয়। উত্তর, যে ধাতু যে পদী,
সন প্রত্যয় প্রয়োগ করলে সেই ধাতু সেই পদই হয়, অর্থাৎ পরস্মৈপদী পরস্মৈপদী থাকে, আত্মনেপদী আত্মনেপদী থাকে, যদিও কোথাও কোথাও এর বাড়তি গেছে, ব্যতিক্রম আছে। তারপরে যেমন বলা হয়েছে জি ধাতু পরস্মৈপদী, এই জন্য এর সনন্ত রূপটিও পরস্মৈপদী হয়, যেমন জিগিসাতি। আবার কি বলা আছে লং ধাতু আত্মনেপদী, এই জন্য এর সনন্ত রূপটিও আত্মনেপদী হয়, যেমন লিপ সাথে। 11 নম্বরে কি বলা আছে অর্থের পার্থক্য লেখো। ঘটয়তি আর ঘাটয়তি এই দুটি পদের অর্থের পার্থক্য কি দেখো, সুন্দর করে বোঝানো হয়েছে। এভাবে তোমরা পরীক্ষায় লিখবে। প্রথমে লিখবে ঘটয়তি, ব্র্যাকেটে লিখবে সংঘটিত করে। এবার বাক্য দিয়ে উদাহরণ দিয়ে বুঝাই দিতে হবে যে দৈবং ঘটয়তি, হ্যাঁ দৈব সংঘটিত করে। ঘাটয়তি, তারপর ঘাটয়তি মানে বন্ধ করে। কি বন্ধ করে দেখো, বাক্য দিয়ে বলা হয়েছে রক্ষী দ্বারং ঘাটয়তি, হ্যাঁ রক্ষী পুরুষেরা দরজা বন্ধ করে। 12 নম্বর পদ গঠন করো। পা ধাতু যোগ ইয়ং লটতে, দেখো প্রত্যয়গুলো কিন্তু এভাবেই আসতে পারে। তাহলে উত্তর লিখতে হবে পেপিয়তে। তারপরে বলা আছে ইয়া ধাতু যোগ সন লট তি, এটা হলো জিজাসতি। তারপরে 13 নম্বরে যাচ্ছি। দেখো 13 নম্বরে কি বলা আছে, এক কথায় প্রকাশ করো। পতিতুম ইচ্ছতি মানে পড়তে ইচ্ছা করে, পড়ে যেতে ইচ্ছা করে, পি পতিশতি। হ্যাঁ, তারপর স্থাতুম ইচ্ছতি, তিষ্ঠাসতি, এগুলো কিন্তু সন প্রত্যয় যোগে হচ্ছে। তারপর 14 নম্বর অচেতন বিষয়ের ইচ্ছা বিষয়ে কোন প্রত্যয় হয় উদাহরণ দাও। অচেতন বিষয়ের ইচ্ছা বিষয়ে সন প্রত্যয় হয়, যেমন নদীকুলং পিপতিশতি। এর অর্থটা কি দেখো দেওয়া আছে, মানে নদীকুল পতন উন্মুখ হচ্ছে, নদীকুল কি করছে পড়ে যাচ্ছে। 15 নম্বর পদ গঠন করো। ব্রু ধাতু যোগ ইয়ং যোগ লটতে, উত্তর হচ্ছে বাবচ্যাতে। তারপর নম ধাতু যোগ ইয়ং যোগ লটতে, নং নম্মতে। 16 রুজ ধাতু ও শুভ ধাতুর উত্তর ইয়ং প্রত্যয়ের প্রয়োগ করো। দেখো রুজ যোগ ইয়ং করলে হয় ররুচ্যতে, আর শুভ যোগ ইয়ং করলে হয় শশুভ্যতে। তারপর আমরা 17 নম্বরে যাচ্ছি। দেখো 17তে কি বলা আছে, অর্থের পার্থক্য লেখো। সময়তি সাময়তি এই দুটো শব্দের। সময়তি মানে শান্ত করে, বাক্য এভাবে দিয়ে তোমরা লিখে দেবে অগ্নিং সময়তি জলম, মানে জল অগ্নিকে শান্ত করে। আর সাময়তি মানে দেখে, এই যে বালক ও চন্দ্রস্ব শোভাং সাময়তি মানে বালক চন্দ্রের শোভা দেখে। তারপর 18 নম্বর ইয়ং ও সন প্রত্যয়ান্ত ধাতুর উদাহরণ দাও। হ্যাঁ, তো এখানে উত্তর বলা আছে ইয়ং প্রত্যয়ান্ত একটি ধাতু হলো পাপঠ্য, আর সন প্রত্যয়ান্ত একটি ধাতু হলো কি পিপাস। তারপর 19 নম্বর দেখো অর্থের পার্থক্য লেখো। বিষয়তে ভায়য়তি, দেখো বিষয়তে মানে নিজে ভয় দেখায়, সর্প বালকং বিষয়তে, হ্যাঁ সর্প বালককে ভয় দেখাচ্ছে। আর ভায়য়তি মানে কোনো কিছু দিয়ে ভয় দেখায়, যেমন সদণ্ডেন বালক ভায়য়তি, সে লাঠির দ্বারা বালককে ভয় দেখাচ্ছে। হ্যাঁ, তারপর 20 নম্বরে আমরা যাচ্ছি। দেখো 20 নম্বরে কি বলা আছে, পদ গঠন করো। বুদ্ধাতু যোগ নিজ লটতি, মানে নিজ প্রত্যয় করতে হবে, কি হচ্ছে বোধয়তি। আর বহধাতু যোগ সন যোগ লটতি বিবক্ষতি। 21 এক কথায় প্রকাশ করো। পুনঃ পুনঃ ধাবতি, এটা হবে দাধাব্যতে। আর ভবিতুমিচ্ছতি বুভূষতি। 22 অর্থের পার্থক্য লেখো। পালয়তি পায়য়তি, দেখো পালয়তি মানে পালন করছে, বাক্য দিয়ে বোঝানো হয়েছে রাজা প্রজা পালয়তি মানে রাজা প্রজাকে পালন করছে। আর পায়য়তি মানে পান করাচ্ছে। হ্যাঁ, গোপালক গাং জলং পায়য়তি মানে গোপালক গরুগুলিকে জল পান করাচ্ছেন। তারপর আমরা 23 নম্বরে যাচ্ছি। দেখো 23 নম্বরে কি বলা আছে, ব্যুৎপত্তি নির্ণয় করো। হ্যাঁ, কি বলা আছে কথয়তি আর পাঠয়তি। দেখো কথয়তিটাকে আমরা যদি ব্যুৎপত্তি করি তাহলে এভাবে লিখতে হবে কদ ধাতু যোগ নিস যোগ লট তি, হয়ে গেল। তারপর পাঠয়তি পট ধাতু যোগ নিস লট তি। 24 পদ গঠন করো। যে শ্রীস ধাতু যোগ সন যোগ লট তে,
উত্তর লিখতে হবে, এটা লিখে সমান সমান দিয়ে লিখতে হবে শিশ্রিক সাথে। আর বিদ্ধাতু যোগ ইয়াং যোগ লটতে সমান সমান দিয়ে লিখতে হবে বেবিদ্যাতে। তারপর 25, অর্থের পার্থক্য লেখো। চলয়তি, চালয়তি। দেখো, চলয়তি মানে কাঁপায়, যেমন বায়ুপত্রং চলয়তি, বায়ুপত্রকে কাঁপায়। আর চালয়তি মানে বিকৃত করে, হ্যাঁ, যেমন লোভ মতিং চালয়তি, মানে লোভ, মানুষের লোভ কি করে, মতিকে, বুদ্ধিকে কি করে, বিকৃত করে দেয়। তারপর 26, পদ গঠন করো। তেজ ধাতু যোগ সন যোগ লট তি, এটা হবে এই যে তিত্তাক্ষাতি। তারপরে কিদ ধাতু যোগ সন লট তি, এটা হবে চিকিৎসতি। তারপর 27 নম্বর দেখো, 27 নম্বরে বলা আছে এক কথায় প্রকাশ করো। পুনঃ পুনঃ চলতি, এটা হবে চাঞ্চল্যতে। পঠিতুম ইচ্ছতি, পি পঠিষ্যতি। তো বন্ধুরা, আমরা পরের টপিকে এসে গেছি, তোমরা দেখতে পাচ্ছ স্ত্রী প্রত্যয়। এবার স্ত্রী প্রত্যয় নিয়ে আলোচনা দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। টাপ ও নিপ প্রত্যয়ান্ত শব্দগুলির রূপ কোন শব্দের মতো হয়? উত্তর, টাপ প্রত্যয়ান্ত শব্দগুলি আকারান্ত লতা শব্দের মতো এবং নিপ প্রত্যয়ান্ত শব্দগুলি দীর্ঘইকারান্ত নদী শব্দের মতো হয়। তারপর 2 নম্বর, স্ত্রীলিঙ্গে পরিবর্তন করো পতি আর নর্তক। এই পতি শব্দকে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করলে হয় পত্নী। কিভাবে হচ্ছে, এই যে ব্রাকারে লিখে দেওয়া হয়েছে, পতি যোগ নিপ প্রত্যয় করলে হয় পত্নী। তারপরে নর্তক কি হয়, স্ত্রীলিঙ্গে নর্তকী। কিভাবে হচ্ছে, নর্তক যোগ নিপ, এই তো হচ্ছে নর্তকী। তারপরে আমরা 3 নম্বরে যাচ্ছি। দেখো, 3 নম্বরে বলা আছে স্ত্রী প্রত্যয় কাকে বলে, উদাহরণ দাও। হ্যাঁ, দেখো, বলা আছে যে সকল প্রত্যয় যোগ করে পুংলিঙ্গবাচক শব্দকে স্ত্রীলিঙ্গবাচক শব্দে রূপান্তরিত করা যায় সেই সকল প্রত্যয়গুলিকে স্ত্রী প্রত্যয় বলে। উদাহরণ কয়েকটি স্ত্রী প্রত্যয় হলো টাপ, নিপ ইত্যাদি। 4 নম্বর, অর্থের পার্থক্য লেখো। সেবকা, সেবিকা। দেখো, সেবকা মানে সেবা করা, যেমন মুমূর্ষুং সেবকা করণীয়া, মুমূর্ষু রোগীদের সেবা অবশ্য কর্তব্য। আর সেবিকা মানে সেবাকারিণী, যিনি সেবা করেন। সেবিকা রোগিণং সেবতে, সেবিকা রোগীর সেবা করছে। তারপর 5 নম্বর, প্রত্যয় নিষ্পন্ন করো। কি বলা আছে, পাচক যোগ টাপ কি হয়, পাচিকা। আবার তারক যোগ টাপ তারিকা, তারিকাও হয় আবার তারকাও হয়, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি সেই বিষয়গুলো। এবার আমরা 6 নম্বরে যাচ্ছি। 6 নম্বর, স্ত্রীলিঙ্গে পরিণত করো নিপুণ, তারপরে বোধক। দেখো, নিপুণ যোগ টাপ করলে হয় নিপুণা, স্ত্রীলিঙ্গে পরিণত হয়ে গেল। আর বোধক যোগ টাপ করলে হয় বোধিকা। তারপর 7 নম্বর, শব্দ গঠন করো। কোকিল যোগ টাপ, সেটা হচ্ছে কোকিল যোগ টাপ করলে হয় কোকিলা। আর সাধক যোগ টাপ, এই যে সাধিকা। এক কথায় প্রকাশ করো। সূর্যস্ব মানবী স্ত্রী, সূরি অর্থাৎ কুন্তী। আবার সূর্যের দেবতা স্ত্রী, এটা হলো সূর্যা, মানে এটাও কিন্তু সূর্যেরই স্ত্রী, দুইজনেই সূর্যের স্ত্রী। এই সূরিটা হলো কুন্তী, মানে মানবী স্ত্রী, আর সূর্যটা হলো সূর্যের দেবী স্ত্রী। হ্যাঁ, এটা বুঝতে হবে। 9 নম্বর, দুটি টাপ প্রত্যয়ান্ত স্ত্রীলিঙ্গ শব্দের উদাহরণ দাও। উত্তর, টাপ প্রত্যয়ান্ত স্ত্রীলিঙ্গ শব্দ দুটি হলো অজা আর কোকিলা, এরকম। তারপর 10 নম্বর, দেখো 10 নম্বরে কি বলা আছে, বালক যোগ টাপ উত্তর সহ ব্যাখ্যাটি লেখো। দেখো, এখানে বানানটা মিস্টেক হয়ে গেছে, এখানে বালিকলা আছে, এটা বালক হবে, হস্যইকারটা কেটে দিতে হবে। বালক যোগ টাপ সমান সমান বালিকা। অর্থাৎ টাপ প্রত্যয় পরে থাকার কারণে বালক শব্দের ক কারের পূর্ববর্তী অকার স্থানে ইকার হয়, এটাও আমরা আগে আলোচনা করেছি, তোমরা দেখেছো নিশ্চয়। তারপর 11 নম্বর, অর্থের পার্থক্য লেখো। অষ্টকা, অষ্টিকা। দেখো, অষ্টকা মানে হচ্ছে পিতৃদেবতার জন্য, যেমন ব্রাহ্মণও অষ্টকা শ্রাদ্ধং করতি। হ্যাঁ, ব্রাহ্মণ কি করে, পিতৃদেবতার জন্য শ্রাদ্ধ করে। হ্যাঁ, আর অষ্টিকা মানে 8 সংখ্যা বিশিষ্টা,
শিবস্ব অষ্টিকা মূর্ত, মানে শিবের 8টা মূর্তি আছে। তারপর 12 নম্বর, ব্যাখ্যা করো তারকা জ্যোতিষী। দেখো, এটাও আমরা আগে আলোচনা করেছি, যারা স্ত্রী প্রত্যয় দেখেছো, এটি প্রত্যয় সংক্রান্ত, হ্যাঁ, ভট্টজি দীক্ষিতকৃত একটি বার্তিক। ঠিক আছে, এই বার্তিক অনুসারে জ্যোতিষ অর্থ বোঝালে এবং টাপ প্রত্যয় পরে থাকলে ককারের পূর্ববর্তী অকারটি ইকার হয় না, তাহলে শব্দটি হয় তারকা, তারিকা নয়। তারপর আমরা 13 নম্বরে যাচ্ছি। 13 নম্বর দেখো, স্ত্রীলিঙ্গে পরিণত করো কৃষ, তারপরে বলছে তরল। দেখো, কৃষ স্ত্রীলিঙ্গে হয় কৃষা, মানে টাপ প্রত্যয় যোগে, আর তরল স্ত্রীলিঙ্গে হয় তরলা, এটাও কিন্তু টাপ প্রত্যয় যোগে হচ্ছে। 14 নম্বর, শব্দ গঠন করো জীবক যোগ টাপ। তাহলে জীবক যোগ টাপ করলে হয় জীবকা, আর কাল যোগ টাপ এটা করলে হয় কালা। অর্থের পার্থক্য লেখো। হ্যাঁ, সুন্দরী সুন্দরা। দেখো, সুন্দরী মানে রূপবতী নারী, যেমন দ্রৌপদী সুন্দরী আসিত, এটা একটা বাক্য দিয়ে বোঝানো হয়েছে, তোমরাও ওটা তুলে দেবে, কিন্তু যে রকমটা দেওয়া আছে তেমনটাই দেবে। তারপরে সুন্দরা মানে সুন্দর বনভূমি। পুরা পঞ্চবটী সুন্দরা আসিত, মানে পুরাকালে পঞ্চবটী সুন্দর বনভূমি ছিল। তারপর আমরা 16 নম্বরে যাচ্ছি। দেখো, 16 নম্বরে বলা আছে গোপালক শব্দটি লিঙ্গান্তর করে প্রয়োজনীয় প্রত্যয়টি লেখো। উত্তর, গোপালক শব্দটি লিঙ্গান্তর হলো গোপালিকা, অর্থাৎ টাপ প্রত্যয় করে হলো, এবং প্রয়োজনীয় প্রত্যয়টি হলো টাপ, এই যে বলা হয়েছে। 17, শব্দ গঠন করো ভাস যোগ টাপ। এখানে যোগ চিহ্নটা ওঠেনি, হ্যাঁ, তোমরা এটা ধরে নেবে, ভাত যোগ টাপ। এই যে ভাত যোগ টাপ করলে হয় ভাজা, আর নাগ যোগ টাপ করলে হয়, হ্যাঁ, কি হয়, নাগা। ভাজা মানে হলো যেটি রান্না করা হয়নি, আর নাগা মানে লম্বা। তারপর 18 নম্বর দেখো, ব্যাখ্যা করো শিপনাদিকাং চ ন। এটা কিন্তু শিপনাদিনাং, সঠিক উচ্চারণটা শিপনাদিনাং চ ন। হ্যাঁ, এটা ব্যাখ্যা করতে হবে। এটি একটি বার্তিক। হ্যাঁ, আর বার্তিক কি জিনিস সেটা তোমরা জানো, কারকে বহুবার আলোচনা হয়েছে, তোমরা দেখে নিয়েছো। সাধারণ নিয়ম হলো স্ত্রীলিঙ্গ বিহিত টাপ প্রত্যয় পরে থাকলে ক আকারের পূর্ববর্তী অকার স্থানে ইকার হয়, কিন্তু বার্তিক বলছে শিপকা প্রভৃতি কয়েকটি শব্দের ক এর পূর্ববর্তী অকার স্থানে ইকার হয় না, যেমন শিপকা, কন্যকা, চরকা, নন্দকা, অলকা ইত্যাদি। তারপর আমরা 19 নম্বরে যাচ্ছি। এক কথায় প্রকাশ করো দৌ পাদৌ ইয়াশ্বাসা, মানে যার দুটি পা তাকে কি বলা হয়, দ্বিপাদ বা দ্বিপদী। আর যবনস্য স্ত্রী তাকে বলা হয় যবনী। 20, দ্বিগু সমাসান্ত শব্দের উত্তর স্ত্রীলিঙ্গে কোন প্রত্যয় হয়? দ্বিগু সমাসান্ত শব্দের উত্তর স্ত্রীলিঙ্গে নিপ প্রত্যয় হয়। হ্যাঁ। 21, অর্থের পার্থক্য লেখো সম্রাজি আর সম্রাজ্ঞী। দেখো, সম্রাজি মানে সম্রাটের পত্নী, যেমন মমতাজ ও সম্রাজি আসিত। হ্যাঁ, মমতাজ কি ছিল, সম্রাটের পত্নী ছিল, আমরা জানি। আর সম্রাজ্ঞী মানে নিজেই সম্রাটের সিংহাসনে আসেন, যেমন সম্রাজ্ঞী ময়া দৃষ্টা, সম্রাজ্ঞীকে আমি দেখেছি। তারপর 22 নম্বর দেখো, 22 নম্বরে বলা আছে ব্যাখ্যা করো ইয়ংস্ট। দেখো, উত্তর বলা আছে এটি নিপ প্রত্যয় সংক্রান্ত পাণিনিকৃত একটি সূত্র। সূত্রটির অর্থ হলো অপত্য অর্থে ইয়ং প্রত্যয়ান্ত শব্দের পর স্ত্রীলিঙ্গে নিপ প্রত্যয় হয়, যেমন গার্গ, গর্গ যোগ ইয়ং করলে হয় গার্গ। আর এই ইয়ং প্রত্যয়ান্ত শব্দটি স্ত্রীলিঙ্গের নিপ প্রত্যয়ের দ্বারা গার্গী এরূপ হয়। এইরকম আর একটি শব্দ হলো বাৎস যোগ নিপ সমান সমান বাচ্ছি। তারপর 23 নম্বর, দুটি মতু প্রত্যয়ান্ত শব্দের উত্তর নিপ প্রত্যয়ের প্রয়োগ করো। এই যে দুটি মতু প্রত্যয়ান্ত শব্দের উত্তর নিপ প্রত্যয় প্রয়োগের উদাহরণ হলো শ্রীমৎ, শ্রী যোগ মতুপ করলে কি হচ্ছে, শ্রীমৎ, আর যোগ নিপ করলে হচ্ছে শ্রীমতী। আবার যেমন বুদ্ধিমত,
বুদ্ধি যোগ মতুপ করলে বুদ্ধিমদ হয়, তার সঙ্গে যোগ যদি আমরা নিপ প্রত্যয় যুক্ত করি তাহলে এখানে নিপ প্রত্যয় দীর্ঘিকার যুক্ত হয়ে হচ্ছে বুদ্ধিমতী। 24 অর্থসহ উদাহরণ দাও বয়সী প্রথমা। দেখো উত্তর, বৃদ্ধত্ব ভিন্ন বয়সবাচক অকারান্ত শব্দের উত্তর স্ত্রীলিঙ্গে নিপ প্রত্যয় হয়। যেমন কুমার যোগ নিপ কুমারী, তরুণ যোগ নিপ তরুণী। তারপর 25 নম্বর দেখো, ঢক প্রত্যয়ান্ত দুটি শব্দের উত্তর নিপ প্রত্যয় যোগে শব্দ গঠন করো। দেখো ঢক প্রত্যয়ান্ত দুটি শব্দ হলো সারমেয় ও রাধেয়। সারমেয় শব্দের পর নিপ প্রত্যয় যোগে শব্দটি হলো সারমেয়ী, কারণ নিপ প্রত্যয় দীর্ঘিকার অবশিষ্ট থাকে, তাই সারমেয় থেকে সারমেয়ী হলো। এবং রাধেয় শব্দের পর নিপ প্রত্যয় যোগে শব্দটি হলো রাধেয়ী। এটা স্পষ্টই বোঝা যাচ্ছে, খুবই সহজ। 26 শব্দ গঠন করো ইয়াদৃশ যোগ নিপ। কি হচ্ছে? ইয়াদৃশ যোগ নিপ করলে ইয়াদৃশী, আর বিদ্যান যোগ নিপ করলে হচ্ছে বিদুষী। 27 অর্থের পার্থক্য লেখো কালা কালী এই দুটি শব্দের মধ্যে। কালা মানে হয়েছে প্রতারিকা, মানে যে প্রতারণা করে, যে ঠকায়। যেমন বাক্য দিয়ে বলা হয়েছে কুবুদ্ধে অধিকারিণী অস্তি কালা। হ্যাঁ, তারপরে কালী, কালো রং, কৃষ্ণ ফলকং কালী অস্তি। কৃষ্ণ ফলক মানে ব্ল্যাকবোর্ড, কালো থাকে। তারপরে 28 নম্বরে যাচ্ছি। দেখো 28 নম্বরে বলা আছে উপযুক্ত প্রত্যয় যোগে লিঙ্গ পরিবর্তন করো, নশ্বর আর চতুষ্টয়। তো হ্যাঁ, এখানে নশ্বর হবে, এই যে অন্তঃস্থটা এটা মিস্টেক হয়ে গেছে, বেশি পড়ে গেছে। এখানে হবে নশ্বর যোগ নিপ, এটা হবে নশ্বরী। আর চতুষ্টয় যোগ নিপ করলে হবে চতুষ্টয়ী। তারপর তোমরা দেখতে পাচ্ছ আমরা পরের টপিকে এসে যাচ্ছি, অর্থাৎ কারক বিভক্তি। দেখো প্রথম প্রশ্ন, কারক বলতে কি বোঝো? দেখো প্রথমে বলা আছে ক্রিয়ান্বয়ী কারকম, এটা কিন্তু কারকের সংজ্ঞা বিষয়ক সূত্র। অর্থাৎ ক্রিয়ার সঙ্গে বাক্যস্থিত অন্যান্য পদের যে সম্বন্ধ থাকে তাকে কারক বলে। ক্রিয়ার সঙ্গে অন্বয় না থাকলে তা কখনোই কারক হয় না। কারকের কাজই হলো ক্রিয়ার ব্যাপারে সাহায্য করা। খুব সুন্দরভাবে বলা হয়েছে। তারপরে আমরা 2 নম্বর প্রশ্নে যাচ্ছি। দেখো বিভক্তি কাকে বলে? বিভক্তি কত প্রকার? দেখো সংখ্যা কারকাদি বোধয়িত্রী বিভক্তি। অর্থাৎ কি? অর্থাৎ যার দ্বারা সংখ্যা ও কারকের জ্ঞান জন্মায় তাকে বিভক্তি বলে। বিভক্তি 2 প্রকার, সুবিভক্তি ও তিং বিভক্তি। আবার উপপদ বিভক্তি ও কারক বিভক্তি হিসেবেও এর 2টি ভেদ দেখা যায়। দেখো কত প্রকার। আবার প্রয়োগ ভেদে বিভক্তি আবার 3 প্রকার, কারকে, শব্দযোগে ও বিশেষ অর্থে। এভাবে বিভক্তির প্রকার কিন্তু বলা হয়েছে, এভাবেই তোমরা লিখবে। তারপর দেখো 3 নম্বর বলা আছে সম্বন্ধ পদ ও সম্বোধন পদে কোন বিভক্তি প্রয়োগ করা হয়? উত্তরে বলা আছে সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি এবং সম্বোধন পদে প্রথমা বিভক্তি প্রয়োগ করা হয়। 4 নম্বর সামান্য ঈপ্সিত বোঝালে কোন কারক হয়? উদাহরণ দাও। সামান্য ঈপ্সিত বোঝালে সম্প্রদান কারক হয়, এটা কিন্তু খুব মনে রাখার বিষয়। উদাহরণ স্বধনায় স্পৃহয়তি। দেখো পাশাপাশি পরের প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ 5 নম্বর প্রশ্নটা ভালো করে দেখো। এখানে কি বলা হয়েছে? সম্প্রদান কারক বিধায়ক একটি সূত্র উদাহরণ সহ ব্যাখ্যা করো। সম্প্রদান কারক বিধায়ক একটি সূত্র হলো কর্মণা ইয়ামাভিপ্রৈতি স্বসম্প্রদানম। অর্থাৎ কর্তা দানার্থক ধাতুর কর্ম দ্বারা যার সঙ্গে সম্বন্ধ করতে ইচ্ছুক তাকে সম্প্রদান কারক বলে। উদাহরণ রাজা দরিদ্রায় ধনং দদাতি। তারপরে এই যে 6 নম্বর এই যে প্রশ্নটা, স্পৃহ ধাতুর প্রয়োগে ঈপ্সিততম বোঝালে কোন কারক হয়? হ্যাঁ, এর আগে কিন্তু বলা হয়েছে সামান্য যদি স্পৃহা বোঝায় তাহলে কোন কারক হয়? চতুর্থী। আর এখানে বলা হয়েছে ঈপ্সিততম, এই কথাটা কিন্তু মনে রাখবে। ঈপ্সিততম মানে অধিকতর ইচ্ছা, ইচ্ছা যদি বোঝায় তাহলে কোন কারক হয়? এই যে স্পৃহ ধাতুর প্রয়োগে ঈপ্সিততম বোঝালে কর্মকারক হয়, তখন কিন্তু কর্মকারক হয়, বেশি ইচ্ছা যদি বোঝায়। উদাহরণ দাও বলছে, এই যে উদাহরণ হলো পুষ্পানি স্পৃহয়তি। এই যে পুষ্পানি পদটা কিন্তু
দ্বিতীয় বিভক্তি, মানে কর্মকারক। তারপরে 7 নম্বর দেখো, সম্বোধন পদ ও সম্বন্ধ পদ কারক নয় কেন? উত্তর, সম্বোধন পদ ও সম্বন্ধ পদ কারক নয়, কারণ এদের সঙ্গে ক্রিয়ার কোনো মুখ্য বা গৌণ সম্বন্ধ থাকে না। তারপরে আমরা যাচ্ছি 8 নম্বর প্রশ্নে। দেখো 8 নম্বরে কি বলা আছে, ক্লিপি সম্পদ্য মানে চ ব্যাখ্যা করো। দেখো এটি চতুর্থী বিভক্তি বিধায়ক একটি বার্তিক। এর অর্থ হলো ক্লিপ ভূ জন ও সম্পূর্বক পদ ধাতুর প্রয়োগে যা উৎপন্ন হয় তাতে চতুর্থী বিভক্তি হয়। যেমন ভক্তি জ্ঞানায় কল্পতে, মানে ভক্তি জ্ঞানে রূপান্তরিত হয়। এই সূত্রগুলো কিন্তু আমরা কারকে অর্থাৎ সম্প্রদান কারকে আলোচনা করেছি। তারপরে 9 নম্বর দেখো, কারক কত প্রকার ও কি কি? দেখো কারক 6 প্রকার, এটা তোমরা একেবারে সবাই জানো। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক ও অধিকরণ কারক। তারপর 10 নম্বর, অপাদান কারক বিধায়ক একটি সূত্র উদাহরণ সহ ব্যাখ্যা করো। তোমরা এভাবে লিখবে, অপাদান কারক বিধায়ক একটি সূত্র হলো ধ্রুবম অপায়ে পাদানম। হ্যাঁ, সূত্রটিকে বিশ্লেষণ করলে 3টি পদ পাওয়া যাবে। কি কি দেখো, ধ্রুবম অর্থ হলো স্থির, অপায়ে অর্থ বিশ্লেষ এবং অপাদানম অর্থ অপাদান কারক। সুতরাং অপায় বোঝালে যা থেকে সেই অপায় বা বিশ্লেষ বোঝায় সেই ধ্রুব অর্থাৎ স্থির বস্তুটিতে অপাদান কারক হয়। যেমন বৃক্ষাৎ ফলং পদ্ধতি, মানে গাছ থেকে ফল পড়ছে। কোথার থেকে পড়ছে? বৃক্ষ থেকে। এই বৃক্ষটা অপাদান কারক। এরপর আমরা 11 নম্বর প্রশ্নে যাচ্ছি। দেখো 11 নম্বরে কি বলা আছে, ভূব প্রভব সূত্রটি কোন কারক বিধায়ক? উদাহরণ দাও। ভূব প্রভব সূত্রটি অপাদান কারক বিধায়ক। উদাহরণ হলো হিমালয়াত গঙ্গা প্রবহতি, মানে হিমালয় থেকে গঙ্গা সৃষ্টি হয়। 12 নম্বর, বারণার্থক ধাতুর প্রয়োগে অপাদান কারকের 2টি উদাহরণ লেখো। বারণার্থক ধাতুর প্রয়োগে অপাদান কারকের 2টি উদাহরণ হলো অন্নেভ্য কাকং বারয়তি, আর একটা হলো ইয়বেভ্য গাং বারয়তি। তারপর 13, অধিকরণ কারকে কোন বিভক্তি হয়? উদাহরণ সহ লেখো। দেখো অধিকরণ কারকে সাধারণত সপ্তমী বিভক্তি হয়। উদাহরণ, কৃষক গৃহে তিষ্ঠতি, মানে কৃষক গৃহে থাকে। তারপর 14 নম্বর দেখো, আস ও আহি প্রত্যয়যুক্ত শব্দের প্রয়োগে পঞ্চমী বিভক্তির প্রয়োগ দেখাও। হ্যাঁ, দেখো আস প্রত্যয়যুক্ত শব্দের প্রয়োগে পঞ্চমী বিভক্তির উদাহরণ হলো বনাত উত্তরা যোগী বসতি। হ্যাঁ, আর এই যে আহি প্রত্যয়যুক্ত শব্দের প্রয়োগে পঞ্চমী বিভক্তির উদাহরণ হলো হিমালয়াত দক্ষিণাহি अस्माकं দেশ। এরপর আমরা 15 নম্বরে যাচ্ছি। 15 নম্বর, বাতায় কপিলা বিদ্যুৎ কারক বিভক্তি নির্ণয় করো। এখানে দেখো, এখানে বাতায় পদে উৎপাতেন গেপিতি স, এই সূত্রানুসারে চতুর্থী বিভক্তি হয়েছে। তারপর 16, তাদর্থে চতুর্থী বাচ্চা, উদাহরণ সহ ব্যাখ্যা করো। উত্তর বলা আছে, এটি চতুর্থী বিভক্তি বিধায়ক একটি বার্তিক। বার্তিকটির অর্থ হলো তাদর্থ বোঝালে যার নিমিত্ত কোনো দ্রব্য নির্দিষ্ট হয় বা কোনো ক্রিয়া অনুষ্ঠিত হয় সেখানে চতুর্থী বিভক্তি হয়। যেমন হারায় সুবর্ণম, মানে হারের নিমিত্ত সোনা। তারপর 17 নম্বর, অর্থের পার্থক্য লেখো। পুষ্পানি স্পৃহয়তি, পুষ্পের ভয় স্পৃহয়তি। দেখো পুষ্পানি স্পৃহয়তি মানে পুষ্পের প্রবল ইচ্ছা। মাতা গৃহসজ্জাই পুষ্পানি স্পৃহয়তি, মা গৃহ সজ্জার জন্য পুষ্পের প্রতি খুব স্পৃহা হচ্ছে। আর পুষ্পেভ্য স্পৃহয়তি মানে পুষ্পের সামান্য ইচ্ছা। বালিকা পুষ্পেভ্য স্পৃহয়তি। হ্যাঁ, তারপর 18 নম্বরে যাচ্ছি। 18 নম্বরে কি বলা আছে, এক জাতীয় বিষয়ের মধ্যে পার্থক্য নির্ধারণ বোঝালে কোন বিভক্তি হয়? উদাহরণ লেখো। দেখো এখানে বলা আছে উত্তরে, এক জাতীয় বিষয়ের মধ্যে পার্থক্য নির্ধারণ বোঝালে ষষ্ঠী ও সপ্তমী বিভক্তি হয়। উদাহরণ, নির্ধারণের ষষ্ঠী উদাহরণ হলো কবিনাং কালিদাস শ্রেষ্ঠ, মানে কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ, এটা হলো ষষ্ঠী। আর নির্ধারণের সপ্তমীর উদাহরণ হলো কবিষু কালিদাস শ্রেষ্ঠ, এই কবিষু পদটা হলো সপ্তমী, এটা মনে রাখবে। আর এই কবিনাং পদটা হলো ষষ্ঠী, মানে ষষ্ঠীও হয় সপ্তমীও হয়। তারপর 19, নিমিত্তার্থে সপ্তমী বিষয় সূত্রটি উদাহরণ সহ লেখো।
নিমিত্তার্থে সপ্তমী বিষয়ক সূত্রটি হলো নিমিত্তাৎ কর্মযোগে। উদাহরণ হলো চর্মণি দীপিনং হন্তি, মানে চামড়ার নিমিত্ত বাঘকে হত্যা করা হয়। তারপর 20, বালকও সাহিত্যে নিপুণ, কারক বিভক্তি নির্ণয় করো। এখানে সাহিত্যে পদে সাধু নিপুণাভ্যাম চায়াং সপ্তম প্রতে, এই সূত্র অনুসারে নিপুণ শব্দের যোগে সপ্তমী বিভক্তি হয়েছে। তারপর আমরা 21 নম্বর প্রশ্নে যাচ্ছি। দেখো 21 নম্বরে কি বলা আছে, অর্থের পার্থক্য লেখো। অলং ভজনেন অলং ভজনায়। দেখো অলং ভজনেন মানে কি, বারণার্থে তৃতীয়া, বারণ করার্থে কিন্তু তৃতীয় বিভক্তি হয়, যেমন ভোজনেন। উদাহরণ দিয়ে বলতে হবে তব ভোজনেন অলম, মানে তোমার কি ভোজনের প্রয়োজন নেই, মানে খাওয়ার প্রয়োজন নেই। তারপরে বলা হয়েছে অলং ভোজনায়, মানে সমর্থ অর্থে চতুর্থী, মানে ভোজন করতে পারবে, সমর্থ। যেমন অলস ভোজনায় অলম, অলস ব্যক্তি ভোজনে সমর্থ। 22 নম্বর, রামাত পৃথক, কারক বিভক্তি নির্ণয় করো। বলছে পৃথক বিনা নানাভিস তৃতীয়ান্য তরস্যাম, এই সূত্রানুসারে রামাত পদে পৃথক শব্দযোগে পঞ্চমী বিভক্তি হয়েছে। এভাবে লিখবে। 23, কর্মে চতুর্থী বিভক্তির উদাহরণ দাও। দেখো কর্মে চতুর্থী বিভক্তির উদাহরণ হলো বালক ফলেভ্য উদ্যানং ইয়াতি, হ্যাঁ, বালক ফলের নিমিত্ত বাগানে যাচ্ছে। তারপরে রোগায় ঔষধম, রোগের নিমিত্ত ঔষধ। তারপর আমরা 24 নম্বরে যাচ্ছি। দরিদ্র অন্নস্য হেত নগরে বসতি, মানে দরিদ্র অন্নের নিমিত্ত, হ্যাঁ, নগরে বাস করছে। এটা কারক বিভক্তি নির্ণয় করতে বলছে। এখানে অন্নস্য পদে ষষ্ঠী হেতু প্রয়োগে, এই সূত্রানুসারে হেতু শব্দের প্রয়োগে ষষ্ঠী বিভক্তি হয়েছে। এভাবে লিখবে। 25, রাজা দরিদ্রায় বস্তং ইয়াচ্ছতি। এই যে দরিদ্রায় পদটির নিচে আন্ডারলাইন করা আছে, বলা আছে নিম্ন রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। দেখো এখানে রাজা পদে স্বতন্ত্র কর্তা সূত্রানুসারে কর্তৃকারক এবং প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচনমাত্র প্রথমা, হ্যাঁ, বচনমাত্রে প্রথমা সূত্রানুসারে প্রথমা বিভক্তি হয়েছে। তারপর 26, আখ্যাত পযোগে ব্যাখ্যা করো। দেখো এটি অপাদানকারক বিধায়ক পাণিনিকৃত একটি সূত্র। সূত্রটিকে বিশ্লেষণ করলে দুটি শব্দ পাওয়া যাবে, আখ্যাতা ও উপযোগ। আখ্যাতা শব্দের অর্থ উপদেশ প্রদানকারী বক্তা, আর উপযোগ শব্দের অর্থ নিয়মপূর্বক বিদ্যা গ্রহণ। সুতরাং উপযোগ বোঝালে আখ্যাতা অপাদানকারক হয়, যেমন শিষ্য গুরু বেদম অধীতে, মানে শিষ্য গুরুর কাছ থেকে বেদ অধ্যয়ন করছে। তারপর আমরা 27 নম্বরে যাচ্ছি। ব্যাখ্যা করো যস্যচা ভাবেন ভাবলক্ষণম, মানে এটি সপ্তমী বিভক্তি বিধায়ক একটি সূত্র। সূত্রটিতে বলা হয়েছে একটি ক্রিয়ার কালের দ্বারা যদি আর একটি ক্রিয়ার কাল নির্ভর করে তাহলে তার উত্তর সপ্তমী বিভক্তি হয়। একে ভাবে সপ্তমী বলা হয়। এটা তোমাদের আমি কারকে কিন্তু আলোচনা করে দিয়েছিলাম ইতিপূর্বে। যেমন সূর্যে উদিতে পদ্মং প্রকাশাতে, এখানে সূর্য ওঠার উপরেই অপর ক্রিয়া পদ্ম ফোটা নির্ভর করছে, তাই সূর্যে উদিতে পদে সপ্তমী বিভক্তি হয়েছে। তারপরে 28 নম্বর দেখো, অগ্নয়ে সোয়াহা, কারণ সহ কারক বিভক্তি নির্ণয় করো। দেখো নমস্বস্তি সোহা সদালং বসট যোগাষ্ট, এই সূত্রানুসারে অগ্নয় পদে সোহা শব্দযোগে চতুর্থী বিভক্তি হয়েছে। তারপর 29, ষষ্ঠী চানাদরে, সূত্রানুযায়ী অনাদরে কোন বিভক্তি হয়। দেখো অনাদর বোঝালে আর কোন বিভক্তি হয় সূত্রসহ লেখো। বলছে ষষ্ঠী চানাদরে, সূত্রানুযায়ী অনাদরে ষষ্ঠী ও সপ্তমী বিভক্তি হয়। অনাদর বোঝালে চতুর্থী বিভক্তিও হয়। এর প্রাসঙ্গিক সূত্রটি হল মন্য কর্মণ্য না দরে বিভাষা অপ্রাণেষু। তারপর আমরা 30 নম্বরে যাচ্ছি। বিদ্যান সর্বেষাং পূজিত, কারণ সহ কারক ও বিভক্তি নির্ণয় করো। এখানে সর্বেষাং পদে তস্য চ বর্তমানে সূত্রানুসারে বর্তমানকালে ত প্রত্যয়যোগে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে। তারপর আমরা এখন
একদম শেষ পার্ট, অর্থাৎ সমাস থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, এখানে এসে গেছি। দেখো প্রথম প্রশ্ন, সমাস শব্দ কথাটির অর্থ কী, এর ব্যুৎপত্তি নির্ণয় করো। উত্তর, সমাস কথাটির অর্থ হলো সংক্ষেপ, এর ব্যুৎপত্তি হলো সমপূর্বক অজ ধাতু যোগ ঘং। তারপর আমরা পরের প্রশ্নে যাচ্ছি। দেখো 2 নম্বর প্রশ্ন, সমাস কত প্রকার ও কি কি। দেখো সমাস 4 প্রকার, এটা কিন্তু পাণিনিকৃত। অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস ও বহুব্রীহি সমাস। আবার বলছে সমাস 3 নম্বরে, সমাস বলতে কি বোঝো। পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত 2 বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। যেমন বিদ্যায়া আলয় সমান সমান বিদ্যালয়। 4 নম্বর, সমাসের সঙ্গে সন্ধির পার্থক্য লেখো। দেখো সন্ধি হলো দুটি বর্ণের মিলন, আর সমাস হলো 2 বা ততোধিক পদের মিলন। যেমন বিদ্যা যোগ আলয় সমান সমান বিদ্যালয়, এটা হলো সন্ধি। আর এখানে আ যোগ আ সমান সমান আ হয়েছে, এটি হলো সন্ধি, স্পষ্টভাবে বোঝানো হয়েছে। আর বিদ্যায়া আলয় সমান সমান বিদ্যালয়, এখানে দুটি পদ একটি পদে পরিণত হয়েছে, এটি হলো সমাস। তারপর 5 নম্বরে যাচ্ছি। দেখো 5 নম্বরে কি বলা আছে, স্বপদ বিগ্রহ বলতে কি বোঝো। উত্তর, যখন সমাসের মধ্যস্থিত পদগুলি ব্যবহার করেই তার বিগ্রহ বাক্য মানে ব্যাস বাক্য করা হয়, সেই সমাসকে বলে স্বপদ বিগ্রহ। যেমন রাসপুরুষ, সমাসবদ্ধ পদটির বিগ্রহ হলো রাজ্ঞ পুরুষ। এখানে সমাসের মধ্যস্থিত রাজন মানে রাজ্ঞ থেকে তো রাজন থেকে তো রাজ্ঞ আসছে, এবং পুরুষও পুরুষ, এই পদ দুটি দ্বারা বিগ্রহ করা হয়েছে, তাই এই সমাসকে স্বপদ বিগ্রহ সমাস বলা হয়। তারপর 6 নম্বর, কর্মধারায় সমাসের সমস্যমান পদ দুটি কিরূপ বৈশিষ্ট্যযুক্ত হয়। হ্যাঁ, এটা ভালো করে দেখো। উত্তর, কর্মধারায় সমাসের সমস্যমান পদ দুটি বিশেষ্য বিশেষণ ভাবাপন্ন হয়, আর এই দুটি পদের একই লিঙ্গ ও বচন হয়। যেমন নীলোৎফলন। 7 নম্বর, বিশ্বামিত্র পদটির সমাস নির্ণয় করো। দেখো বিশ্বামিত্র, বিশ্বং মিত্রং ইয়াস্য, এটা হলো সমানাধিকরণ বহুব্রীহি সমাস। এখানে মিত্রে চসৌ সূত্রানুসারে ঋষি বোঝাতে মিত্র শব্দ পরে থাকাতে বিশ্ব শব্দের অন্ত স্বরটি দীর্ঘ হয়। তারপর 8 নম্বরে যাচ্ছি। দেখো 8 নম্বরে কি বলা হয়েছে, দ্বন্দ্ব সমাসের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো দ্বন্দ্ব সমাসের দুটি বৈশিষ্ট্য হলো, ক নম্বর প্রথম বৈশিষ্ট্য দেখো, এই সমাসে উভয় পদের অর্থ প্রদান হয়। আর খ নম্বরে দ্বিতীয় বৈশিষ্ট্য বলা আছে, এই সমাসের ব্যাস বাক্যে প্রত্যেক পদের পর চ অব্যয় প্রয়োগ করতে হয়, এটা কিন্তু মনে রাখবে। 9 নম্বর, সুন্দর ভার্য সমাস নির্ণয় করো। উত্তর, সুন্দর ভার্য সুন্দরী ভার্যা ইয়স্য সা, এটা হলো সমানাধিকরণ বহুব্রীহি সমাস। 10 নম্বর, সমাস গঠনের ক্ষেত্রে সমাসের দুটি সাধারণ নিয়ম লেখো। দেখো উত্তরে বলা আছে সমস্যমান পদগুলির বিভক্তিগুলি লোভ হয়, এটা একটা। আর দ্বিতীয়ত হলো একটি শব্দ তৈরি হয়ে যাওয়ার পরে তার উত্তর নতুন করে শুভ বিভক্তি যুক্ত হয়। তারপর 11 নম্বর, দেখো 11 নম্বরে কি বলা আছে, ব্যাস বাক্য কাকে বলে উদাহরণ দাও। সমাসের অর্থবোধের জন্য সমস্যমান পদগুলিকে পৃথক করে যে বাক্য বলা হয় সেই বাক্যকে বলে ব্যাস বাক্য। এর অন্য নাম সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। যেমন বিনা পানি, এই পদটির ব্যাস বাক্য হল বিনা পানৌ ইয়াস্যাসা। 12 নম্বর, অস্বপদ বিগ্রহ কি। কর্মধারায় সমাসে অস্বপদ বিগ্রহের উদাহরণ দাও। বলছে যে সমাস করতে গিয়ে সমস্যমান পদগুলি দিয়ে সমাসটির অর্থবোধ হয় না, অন্য পদ দিয়ে অর্থবোধ করানো হয়, সেই সমাসকে অস্বপদ বিগ্রহ বলা হয়। কর্মধারায় সমাসে অস্বপদ বিগ্রহের উদাহরণ হল দেশান্তরম, এখানে অন্য দেশও এইভাবে বিগ্রহ করা হয়। 13 নম্বর, পূর্বপদ কাকে বলে। কোন সমাসে পূর্বপদের অর্থের প্রাধান্য পরিলক্ষিত হয়। দেখো সমাসবদ্ধ পদের প্রথম পদটিকে পূর্বপদ বলে,
অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থের প্রাধান্য পরিলক্ষিত হয়। তারপর 14 নম্বর প্রশ্ন দেখো। 14 নম্বর প্রশ্নে বলা আছে সমাসে পরপদ কাকে বলে? কোন সমাসে পরপদের প্রাধান্য দেখা যায়? এটা খুব সহজ প্রশ্ন। সমাসবদ্ধ পদের শেষের পদটিকে পরপদ বলে। তৎপুরুষ সমাসে পরপদের অর্থের প্রাধান্য পরিলক্ষিত হয়। 15 সমাসবদ্ধ পদের অপর নাম কি? উদাহরণ দাও। বলছে সমাসবদ্ধ পদের অপর নাম সমস্ত পদ, যেমন রাজ্ঞ পুরুষ। সমাস করে একটি পদ হলো রাজপুরুষ, এটি একটি সমস্ত পদ। 16 নম্বর কর্মধারয় সমাস কাকে বলে? বলছে যে তৎপুরুষ সমাসে সমস্যমান পদগুলি সমানাধিকরণ অর্থাৎ বিশেষ্য বিশেষণ ভাবাপন্ন হয় তাকে বলে কর্মধারয় সমাস। যেমন নীলম উৎপলম সমান সমান নীলোৎপলম। তারপর 17 নম্বরে যাচ্ছি। কিং ক্ষেপে উদাহরণ সহ অর্থ লেখো। দেখো নিন্দা বোঝালে কিম শব্দের সঙ্গে কর্মধারয় সমাস হয়, যেমন কুৎসিত রাজা কিং রাজা। 18 অর্থের পার্থক্য লেখো। কৃষ্ণ সখ কৃষ্ণ শাখা। দেখো কৃষ্ণ সখ এর অর্থ হচ্ছে কৃষ্ণের বন্ধু, যেমন পার্থ কৃষ্ণ সখ আসিত। পার্থ মানে অর্জুন কৃষ্ণের সখা ছিল। আর কৃষ্ণ সখা এর অর্থ হচ্ছে কৃষ্ণ যার বন্ধু, যেমন কৃষ্ণ সখা অর্জুন ও ধনুর্ধর আসিত। তারপর 19 নম্বর চতুর্যুগম ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। চতুর্ণাং যুগানাং সমাহার। চতুর্যুগম এখানে সমাহার দ্বিগু সমাস হয়েছে। 20 নম্বর দ্বিগু সমাস কাকে বলে? উদাহরণ দাও। বলছে যে কর্মধারয় সমাসে পূর্বপদটি সংখ্যাবাচক পদ হয় তাকে দ্বিগু সমাস বলে, যেমন পঞ্চানাং বটানাং সমাহার পঞ্চবটি। এগুলো আমরা আগেও করেছি, তোমরা জানো। এবার 21 নম্বর দেখো অষ্টাধ্যায়ী পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। দেখো অষ্টাধ্যায়ী পদটি ব্যাসবাক্য সহ অষ্টানাং অধ্যায়ানাং সমাহার। এখানে সমাহার দ্বিগু সমাস হয়েছে। উত্তরপদ অধ্যায়। অকারান্ত বলে দ্বিগু সমাস স্ত্রীলিঙ্গে নিপ্রত্যয় হয়। 22 নম্বর দ্বন্দ্ব সমাস কাকে বলে? উদাহরণ দাও। যে সমাসে পূর্বপদ এবং উত্তরপদ এই উভয় পদেরই অর্থ প্রধান হয় তাকে দ্বন্দ্ব সমাস বলে, যেমন মাতা চ পিতা চ মাতা পিতরৌ। তারপরে 23 ইতরেতর দ্বন্দ্ব সমাসের দুটি উদাহরণ দাও। ইতরেতর দ্বন্দ্ব সমাসের দুটি উদাহরণ হলো হরিহরৌ মাতা পিতরৌ। তারপরে 24 পুণ্য পাপম সমাস নির্ণয় করো। দেখো পুণ্যং চ পাপং চ পুণ্য পাপম এখানে সমাহার দ্বন্দ্ব সমাস হয়েছে। তারপরে 25 নম্বরে যাচ্ছি। দেখো ইতরেতর দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা দাও। বলছে যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও উত্তরপদ এই উভয় পদেরই অর্থ প্রধান এবং সমস্ত পদে দ্বিবচন হয় সেই সমাসকে ইতরেতর দ্বন্দ্ব সমাস বলে, যেমন হরিশ্চ হরশ্চ হরিহরৌ। 26 সমাহার দ্বন্দ্ব সমাসের দুটি উদাহরণ দাও। সমাহার দ্বন্দ্ব সমাসের দুটি উদাহরণ হলো অহিনকুলম আর গবাস্যম। 27 সৎপুরুষ পদটির সমাস নির্ণয় করো। দেখো সন পুরুষ সমান সমান সৎপুরুষ, এখানে কর্মধারয় সমাস হয়েছে। তারপর 28 নম্বর বহুব্রী সমাস কাকে বলে? একটি উদাহরণ দাও। বলছে যে সমাসে সমসমান পদগুলির মধ্যে কোনোটির অর্থ প্রধান না হয়ে অন্য পদের অর্থ প্রধান হয় তাকে বহুব্রী সমাস বলা হয়, যেমন বিনা পানি। এখানে ব্যাসবাক্য হলো বিনা পানৌ ইয়াস্যাসা। হ্যাঁ, এই বিনা পানি মানে সরস্বতী, এখানে অন্য পদের অর্থ প্রদান হচ্ছে, এটাকে বলা হচ্ছে বহুব্রী সমাস। তারপর আমরা 29 নম্বরে যাচ্ছি। দেখো 29 নম্বর বেধিকরণ বহুব্রী সমাস কাকে বলে? একটি উদাহরণ দাও। যে বহুব্রী সমাসে ব্যাসবাক্যে অবস্থিত পদ দুটির বিভক্তি সমান হয় না তাকে বেধিকরণ বহুব্রী বলে, যেমন চন্দ্রশেখরে ইয়াস্যস চন্দ্রশেখর। দেখো এই যে পূর্বপদে যে বিভক্তি দুটি আছে চন্দ্র আর শেখরে, বিভক্তি দুটি কিন্তু ভিন্ন বিভক্তি। এটাকেই বেধিকরণ বহুব্রী বলা হচ্ছে। তারপর তোমরা 30 নম্বর দেখো সমানাধিকরণ বহুব্রী সমাস কাকে বলে? একটি উদাহরণ দাও।
দেখো, যে বহুব্রী সমাসে প্রথম পদটি বিশেষণ হয় এবং পরের পদটি বিশেষ্য হয় এবং পদ দুটিতে একই বিভক্তি থাকে তাকে সমানাধিকরণ বহুব্রী বলে। যেমন শ্বেতম অম্বরম ইয়স্য, শ্বেতাম্বর, মানে শ্বেত রঙের অম্বর মানে বস্ত্র যার আছে তাকে বলা হচ্ছে শ্বেতাম্বর। দেখো, দুইটি পদই কিন্তু একই বিভক্তি, শ্বেতম অম্বরম। তো বন্ধুরা, আজকের এই সাজেশন তোমাদের কেমন লাগলো এবং আলোচনা তোমাদের কেমন মনে হলো বা কোথায় তোমাদের অসুবিধা হলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এবং আমি তোমাদের বলবো যে তোমরা এই ভিডিওটা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তারাও উপকৃত হতে পারে। আজকের আলোচনা এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।